পূর্ণাময়ী পর্ব ৩৭। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতে চলে। সময়ের সাথে পাল্লা দিয়ে চলে নিজেকে গোছাতে হয়। দেখতে দেখতে ৫ বছর কেটে গেল। কালো শাড়ি খোপায় লাল গোলাপ, বাতাসে জানালার পর্দা উঠছে, চেয়ারে বসে খাতায় লিখছে এক নারী। আমি পূর্ণা। বাবা মা নাম রেখেছিলেন পূর্ণতা। নাম তার মতোই যেন আমার জীবন পরিপূর্ণ থাকে, কিন্তু জীবনে অপূর্ণ থাকায় পূর্ণতা থেকে পূর্ণা হয়ে গেছি। কারো কাজে ছিলাম পূর্ণবতী, আবার প্রিয় মানুষের কাছে পূর্ণাময়ী। ৬ মাস বয়সে মাকে হারিয়েছি। মায়ের গন্ধ কেমন আমার জানা নেই, মায়ের ভালোবাসা কেমন জানি না। তবে বাবা সবসময় চেষ্টা করেছে মায়ের মতোই আদর যত্ন ভালোবাসা দিয়ে মায়ের অভাব ভুলিয়ে দিতে। অজপাড়া গায়ের মেয়ে, যেখানে হাতে গোনা ২ বা ৪ জন মেয়ে মেট্রিক পর্যন্ত গিয়েছে, সেখান থেকে মা মারা যাওয়ার প্রতিষ্ঠিত হয় শুধু স্বপ্ন থেকেই যাবে। সৎ মায়ের অত্যাচার ভাই বোনদের নিয়ে গিয়ে যাচ্ছিল অশান্ত জীবন। হঠাৎ দেখা মিলল এক শান্ত শিষ্ট পুরুষের সাথে, যে ভালো লাগা অনুভূত জাগালেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো। যাকে বিশ্বাস করে রাজকন্যা সেজে সারা জীবনের জন্য তার হাত ধরার অপেক্ষা ছিলাম। জীবনে পূর্ণতা পাওয়ার স্বপ্নই থেকে গেল। আমার রাজকুমার আসেনি। ভাগ্যের কাছে আরও একবার হেরে গেলাম। সৎ মায়ের অত্যাচার আর প্রিয় মানুষটার বিশ্বাসঘাতকতা, হৃদয় দ্বিখণ্ডিত হয়ে গেল। জীবন থেকে অন্যের প্রতি ভালোবাসা আর বিশ্বাস শব্দটা হারিয়ে গেল। তবে ভেঙে পড়িনি। বাবা নতুন করে বাঁচার আশা জাগালেন। নিজের জন্য বাঁচতে হবে। জীবন মানে যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে পারলে জীবনে সুখী হতে পারবে। শুরু হলো নতুন লড়াই, নতুন জায়গা, মানুষজন, পরিবেশ। আগমন ঘটল এক অপ্রিয় অতিথির, যার উপস্থিতি ভয় সৃষ্টি করত। নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী ছিলাম। কখনোই কষ্ট থেকে মুক্তি পাবে না। অপরাধীকে বিয়ে করতে হলো বাধ্য হয়ে, শত্রুর সাথে একই ছাদের নিচে। নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলাম, আর ভেবেছি আমার ভাগ্যে সুখ নেই, এভাবে বাঁচতে হবে। কিন্তু অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছিল। প্রতিটা মুহূর্তে পাশে ছিল, ভালোবাসার যত্ন দিয়ে আগলে রেখেছে সবসময়। সে অপ্রিয় মানুষটা এখন সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। ভরসা, বিশ্বাস, ভালোবাসার প্রশান্তি, সেই মানুষটা হলো আমার সহযোদ্ধা, বিশ্বস্ত বন্ধু, আমার স্বামী মাহি বিন চৌধুরী। দীর্ঘ ৬ বছর যার সাথে পার করেছি, আজ আমার স্বপ্ন পূরণের দিন। এক নতুন পরিচয়, আমি একজন আইনজীবী। তবে আমার বড় পরিচয় হচ্ছে আমি ২ সন্তানের মা। আমার বড় ছেলে আলী, বয়স ৮ বছর। আলীকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু মাতৃত্বর স্বাদ পেয়েছি। ও আমাকে প্রথম মা বলে ডেকেছে। আমার ছোট ছেলে মিহির, বয়স ২ বছর। আমার আরেক সন্তান ছিল, যাকে আমি হারিয়েছি। তাকে ছুঁতে পারিনি, কিন্তু অনুভব করেছি। আদর দিতে পারিনি, ভালোবাসতে পেরেছি। পৃথিবীর আলো দেখোনি তুমি। তোমার কপালে আদরের চুম্বন আঁকার আগে শত্রুরা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। রক্তের প্রতিটা ফুটায় ফুটায় ছিল তোমার তাজা প্রাণ। কলমটা হাত থেকে পড়ে যায়। পূর্ণার চোখ থেকে ২ ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাহি পিছন থেকে একগাল হেসে বলল, পূর্ণাময়ী। পূর্ণা হাত দিয়ে চোখে জল মুছে হাসি মুখে ফিরে তাকায়, কিন্তু মাহিরের চোখে ফাঁকি দিতে পারে না। মাহি বলল, তুমি কাঁদছো পূর্ণাময়ী? না তো। আমার কাছ থেকে কিছু লুকাতে পারবে? সন্তানের কথা মনে পড়ছে, তাই না? শোনো পূর্ণাময়ী, সে জান্নাতে আছে। তার সাথে একদিন আমাদের দেখা হবে। পূর্ণা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কান্না আটকে রাখতে পারল না, কেঁদে দেয়। মাহি জড়িয়ে ধরে বলল, আমাদের যেতে হবে। আজকে তোমার জীবনে একটা বিশেষ দিন। আইনজীবী পেশায় আজ প্রথম মামলা হাতে নেবে। পূর্ণা করুণ স্বরে বলল, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। প্রথমে বিচ্ছেদের মামলা। ২ জন ভালোবাসার মানুষকে আলাদা করতে হবে। যদি বিচ্ছেদ ঘটবে, তাহলে ভালোবাসার কেন জন্ম হয়? আলাদা যখন হবে, তাহলে কেন একসাথে থাকার সিদ্ধান্ত নেই? হয়েছে, এসব ভেবে তুমি কষ্ট পেও না পূর্ণাময়ী। চলো আমরা চেম্বারে যাই। ঠিক আছে। বসার ঘরে আসছে মাহি, পূর্ণা, ফেরজাদ, সাথে তাদের 2 ছেলে আলী আর মিহির। ফেরজাদকে সালাম করে পূর্ণা ফেরজাদ বলল, তোমার জন্য আমি সব সময় দোয়া করি পূর্ণা। আরও দূর এগিয়ে যাও। ধন্যবাদ বাবা। পূর্ণা মিহিরকে কুলে নিয়ে কপালে চুম্বন করে আলীকে বলল। আলী খুবই স্পষ্টবাদী এবং সাহসী। দরজার সামনে যেতে চোখ পড়ে আসমার ঘরের দিকে। আসমা দরজার পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। সেই ভয়ঙ্কর রাতে তার বড় ছেলে আজমিরকে হারিয়েছে। সেদিন এরপর থেকে পূর্ণা তার চোখের বিষ হয়ে উঠেছে। ছেলের খুনের জন্য পূর্ণাকে দায়ী করে। পূর্ণা তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। এ বাড়িতে আসমা তার শাশুড়ি নয়, বরং বন্ধুর মতো ছিল। 5 বছর কেটে গেল, আসমা একটা কথা পূর্ণার সাথে বলেনি। উত্তাল নদীর ঢেউ, তীব্র বাতাস বইছে, বর্ষার মৌসুম, বৃষ্টির আভাস। নদীর পাড়ে হাতে বকুল ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে এক প্রেমিক তার প্রেমিকার অপেক্ষায়। বারবার পথের দিকে তাকিয়ে আছে, কখন আসবে সে। পরনে পাঞ্জাবি, কালো গায়ে সাদা পাঞ্জাবিটা বেশ চোখে পড়ছে। পথ দিয়ে হেঁটে আসছে নীল শাড়ি পরা এক সুন্দরী মেয়ে। ছেলেটি এই মেয়েটার অপেক্ষা করছে। দুধে আলতা গায়ের রং, মায়াবতী, লম্বা ঘন কালো কেশ। ছেলেটার পাশে দাঁড়ায় মেয়েটি। চুলের খোঁপায় বকুল ফুলের মালাটি পরে দেয়। লজ্জায় মাথা নত করে আছে মেয়েটি। অপেক্ষায় থাকা সেই ছেলেটির নাম হাসান, আর মায়াবতী মেয়েটি প্রিয়া। হাসান প্রিয়াকে ভালোবাসে, কিন্তু বলতে পারেনি। তার মনে দ্বিধা ছিল। সুন্দরী মায়াবতী মেয়েটা কি কালো খাটো ছেলেকে ভালোবাসবে? নদীর পাড়ে বসে আছে হাসান, প্রিয়া। হাসান মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। হাসান চোখে প্রিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে।
ভিন্নতা চোখের দৃষ্টি, কি মায়া সেই চোখে। প্রিয়া লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না তার দিকে। কয়েক পলক তাকে মাথা নত করে নেয়। হাসান বলল, তোমার কি অস্থির লাগছে প্রিয়া? তা না, আপনার সাথে এখানে দেখা করেছি, আপা জানলেই কষ্ট পাবে। ভাবি আমাকে পছন্দ করে না, তাই না প্রিয়া? আপা তো এই কথা বলেনি কখনো, সে আপনাকে অনেক সম্মান করে। আগে করতো, সে রাতের পর থেকে আমার জন্য শুধু তার মনে ঘৃণা রয়েছে, আমি তাকে রক্ষা করতে পারিনি। সে রাতে আপনার ভাইকে হারিয়েছেন, তার জন্য এখনো আমার কষ্ট হয়। কষ্টগুলো আর মনে করতে হবে না, অতীত ভুলে যাওয়াই ভালো। ঠিক প্রিয়া, তবে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, হারাতে চাই না তোমাকে। এটা সম্ভব না, এটা সম্ভব নয়। প্রিয়া ব্যস্ততা দেখে উঠে দাঁড়িয়ে যায়। হাসান অশ্রু চোখে বলল, যেও না আমাকে রেখে, থেকে যাও না আমার কাছে, আমার সহধর্মিণী হয়ে, আমার সন্তানের মা হয়ে। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমি নিরুপায়, আমাকে ক্ষমা করবেন। দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন প্রিয়া। হাসান হতাশ হয়ে বসে পড়ে মিনমিন স্বরে বলতে থাকে, যদি বিচ্ছেদই হবে, দূরেই থাকতে হবে, তাহলে ভালোবাসার জন্ম কেন হলো? পূর্ণা নিজের চেম্বারে চেয়ারে বসে আছে, গভীর মনোযোগ দিয়ে কিছু কাগজপত্র দেখছে, মাথা নিচু করে দেখছে, তাই তার মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সামির, পূর্ণা সহকারী, সে আইনের শিক্ষার্থী, দুজন পুরুষ ও একজন মহিলাকে নিয়ে চেম্বারে প্রবেশ করে। সামির তাদের সামনে চেয়ারে বসতে দেয়। সামির বলেন, আপা, বিচ্ছেদের এই যে মামলাটা তারা এসেছে। পূর্ণা কাগজের পৃষ্ঠা উল্টে প্রশ্ন করলো, আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ করতে চাইছেন কেন? তার সাথে আর থাকতে চায় না কেন? সে আমার সাথে প্রতারণা করেছে। আমার বাবা অসুস্থ ছিলেন, তখন কৌশলে আমাদের সমস্ত জমি সবকিছু তার নামে লিখে নিয়েছে। উল্টো এখন সে আমাদের নামে মামলা করছে। এখন আমরা বাড়ি ছাড়া। পাশে থাকা মহিলা বলেন, আমাদের সাহায্য করুন। আপনার স্ত্রীর নাম কি? সুধা। আপনার নাম? সাইদ তালুকদার। নামটা শুনে চমকে উঠে পূর্ণা, হাতে থাকা কাগজের ফাইলটা পড়ে যায়, মাথা উঁচু করে তাকায়। এক সময় যে তাকে ছেড়ে গিয়েছিল, আজ সে পূর্ণার কাছে সাহায্য চাইছে। জীবন বড়ই অদ্ভুত, কখন পরিবর্তন হয়ে যায় সেটা শুধু আল্লাহ জানে, তাই কাউকে অবজ্ঞা করতে নেই। সাইদু তার মা তাকিয়ে আছে পূর্ণার দিকে। এর মাঝে মাহি ছেলেদের নিয়ে হাজির। আলী আর মিহির আম্মা বলে দৌড়ে এসে পূর্ণা তাদের জড়িয়ে ধরে। মিহির সবে আম্মা বলতে শিখেছে, তার কথাগুলো অস্পষ্ট, অদ্ভুত, স্পষ্ট বোঝা যায় না। আম্মা বলে না, আন্না বলে, সঠিক বোঝা যায় না। মাহির চোখ পড়ে সাইদের দিকে, তাকে দেখে একটু অবাক হয়ে বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। মাহি ছেলেদের হাতে ধরে বলে, চলো আমার ছেলেরা আম্মা কাজ করুক, আমরা একটু বাহিরে অপেক্ষা করি। বলতে বলতে বাহিরে চলে যায়। সাইদ প্রশ্ন করে, তোমার সন্তান তারা? হ্যাঁ, আমার দুই ছেলে, আলী আর মিহির। এখন আপনাদের বিচ্ছেদ হতে সময় লাগবে, কম হলেও 6 মাস অপেক্ষা করতে হবে। সাইদ বিরক্তিকর দৃষ্টিতে বললেন, পূর্ণা, এতদিন অপেক্ষা করতে পারবো না, জলদি কিছু করো, ওর হাত থেকে মুক্তি পেতে চাই। আমি নিয়মের বাইরে কিছু করতে পারবো না, ক্ষমা করবেন। পূর্ণা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আমাকে এখন যেতে হবে, আপনাদের আর কিছু বলার না থাকলে আসুন, ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। পূর্ণা বাহিরে চলে যায়। আসিয়া পূর্ণার পিছন পিছন ডাকতে থাকে। পূর্ণা দাঁড়িয়ে বলল, বলুন আন্টি, আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে গ্রামের আর গরিব ঘরের মেয়ে বলে কটাক্ষ করেছি, আমি কিছু মনে রাখি নাই, অতীত মনে রাখতে নেই। শুধু একটাই কথাই বলার আছে আপনাকে। কি? গ্রামের দরিদ্র মেয়েরা নিজের স্বামী ও তার পরিবারের সাথে কখনো প্রতারণা করে না, নিজের জীবনের সবটুকু দিয়ে পরিবারকে আগলে রাখে। পূর্ণা শ্বাস ফেলে, আমি আসছি, নিজের যত্ন নেবেন। আসিয়া পূর্ণার যাওয়ার দিকে তাকিয়ে আছে, হয়তো এখন তার অনুশোচনা হচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। আসমা আজমিরের ঘরে একা বসে বসে কাছে। সেই রাতের পর থেকে আসমা মানসিকভাবে ভেঙে পড়ছে, কারোর সাথে বেশি কথা বলে না। পূর্ণাকে সে এখন আর সহ্য করতে পারে না। আজমিরের মৃত্যুর জন্য তাকে দায়ী করে। সন্তান যত খারাপ হোক না কেন, মায়ের কাছে সে নিষ্পাপ শিশুদের মতো। পূর্ণা তার কান্না শুনে তার কাছে যায়, আজমিরের পোশাক জড়িয়ে ধরে কাছে। পূর্ণা তার পাশে গিয়ে বসলে তার হাতে হাত রেখে বলেন, আম্মা, কত বছর হয়ে গেল আপনি আমার সাথে কথা বলেন না। আমি জন্মের কিছুদিন পর মাকে হারিয়েছি, মায়ের ভালোবাসা কেমন আমি জানি না। যখন বিয়ে হয়ে বাড়িতে আসি আমি আপনাকে ভয় পেয়েছিলাম, শুনেছি শাশুড়িরা খুবই ভয়ঙ্কর হয়, কিন্তু আপনি ভয়ঙ্কর ছিলেন না, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছেন, বন্ধুর মতো আমার পাশে ছিলেন, সহযোগী ছিলেন। আমি আপনার মাঝে নিজের মাকে খুঁজে পেয়েছি। আম্মা, কত বছর হয়ে গেল আপনি আমার সাথে কথা বলেন না। আমি জন্মের কিছুদিন পর মাকে হারিয়েছি, মায়ের ভালোবাসা কেমন আমি জানি না। যখন বিয়ে হয় এ বাড়িতে আসি আমি আপনাকে ভয় পেয়েছিলাম, শুনেছি শাশুড়িরা খুব ভয়ঙ্কর হয়, কিন্তু আপনি ভয়ঙ্কর ছিলেন না, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছেন, বন্ধুর মতো আমার পাশে ছিলেন, সহযোগী ছিলেন। আমি আপনার মাঝেই নিজের মাকে খুঁজে পেয়েছি। আম্মা, সেই ভয়ঙ্কর রাতে আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, আমি আমার সন্তানকে হারিয়েছি। সে নিষ্পাপ ছিল, পৃথিবীর আলো দেখেনি, মায়ের গর্ভে তার মৃত্যু হয়েছে। আমি এখন আমার সন্তানকে স্বপ্ন দেখি, তার কান্নার শব্দ শুনি। আমাদের কষ্টটা কি আম্মা? আমরা দুজনেই সন্তান হারানোর মা। আসমা কাঁদতে কাঁদতে বলল, পূর্ণা, তোমাকে আমি শিরিন থেকে কখনো আলাদা করে নিজের মেয়ের মতো দেখেছি। আমি জানি আম্মা, আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তোমার উপর কোনো রাগ নেই পূর্ণা, তোমার আর আমার কষ্ট ভিন্ন, তুমি বুঝবে না।
আমাকে একা থাকতে দাও পূর্ণা, চলে যাও। পূর্ণা আর কথা না বাড়িয়ে চলে গেল। তবে একটু স্বস্তি পেয়েছে, আসমা তার সাথে কথা বলেছে। সকালে আদালতে চলে আসছে পূর্ণা, সাথে তার সহযোগী সামির। মাহিকে না জানিয়ে সে তার মা, বাবা ও ভাইদের হত্যা তদন্ত শুরু করবে। এত বছর হয়ে গেল পুলিশ কিছুই করতে পারেনি, তাই পূর্ণা আবার সব তদন্ত শুরু করবে। আদালতে হাজির সাইদ। পূর্ণা তাকে দেখে বিরক্ত বোধ করছে। পূর্ণা বিরক্তি শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা আছে পূর্ণা। আপনার মামলার বিষয়টা নিয়ে আমি তো বলেছি। সেটা না পূর্ণা, তোমার সাথে কথা বললে আমি একটু স্বস্তি পাই। আমার এখন সময় নেই, ব্যস্ত আছি। বাবা মায়ের হত্যা তদন্ত আবার শুরু করতে চাইছি। সাইদ বিস্মিত হয়ে বলল, কার মৃত্যু তদন্ত? মা, বাবা আর ভাইদের হত্যা তদন্ত? তুমি কি বলছো পূর্ণা? আমি সেদিন শুনলাম চাচা ভালো আছে। কার কাছে শুনেছেন? তোমার মা আশার কাছে। পূর্ণা চমকে ওঠে। আপনার সাথে তার কোথায় দেখা হয়েছে? এই তো সপ্তাহখানেক আগে গ্রামে গিয়েছিলাম, তোমাদের বাসার সামনে তার সাথে দেখা হয়েছে। জিজ্ঞেস করলাম চাচা কেমন আছে, বলল ভালো আছে। পূর্ণা সে অদ্ভুত আচরণ করছিল, মনে হলো নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। এখন আর পারবে না, আমি নিজের হাতে তাকে হত্যা করব। পূর্ণার চোখ আগুনের মতো জ্বলে উঠেছে। দেখে মনে হচ্ছে এই আগুনে সবকিছু পুড়িয়ে দেবে। সামির তার এরকম দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়, দ্রুত মাহির কাছে ছুটে যায়। ক্ষুদ্র প্রতিশোধ ভয়ঙ্কর রূপে পূর্ণা দ্রুত গতিতে চলে এসেছে তার বাড়ির সদর দরজা দিয়ে এমনভাবে প্রবেশ করছে দেখে মনে হচ্ছে আগুন পাখি। চারদিকে ভালো করে পলক করে নিল। সবকিছু ঠিকঠাক ছিল, যেমন পূর্ণা রেখে গেছে। এ বাড়িতে যে কেউ আছে সেটা আশা কাউকে বুঝতে দেয়নি। পূর্ণার দরজা ধাক্কাচ্ছে আর চিৎকার করে বলছে, দরজা খুলেন, আমি জানি আপনি এখানেই আছেন। বেরিয়ে আসুন, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না আপনাকে। আপনি বেরিয়ে আসবেন না, আমি দরজা ভাঙবো। অনেক চিৎকারের পর কোনো সারা শব্দ নেই। পূর্ণা হঠাৎ মনে পড়লো পিছনের একটা জানালা আলগা আছে, ওইটা দিয়ে ভিতরে যাওয়া যাবে। পূর্ণার সাথে সাথে পিছনে চলে যায় এবং জানালা দিয়ে প্রবেশ করে। অন্ধকার ঘর। পূর্ণার দম বন্ধ হয়ে যাচ্ছে। অন্ধকারে ঠিক মতো কিছু স্পষ্ট দেখছে না। পূর্ণার সব দরজা জানালা খুলে দেয়। সদর ঘরে আশা ছিল না। পূর্ণার প্রিয়ার ঘরের মাঝে দরজাটা বন্ধ ছিল, ধাক্কা মারতেই খুলে যায়। আশা মাটিতে পড়েছিল, বুকে ছুরির বিদ্ধ, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। পূর্ণা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ছুরিটা তার বুক থেকে তুলে হাতে নেয়। সেই মুহূর্তে মাহি আর প্রিয়া চলে আসে। প্রিয়ার সময় নিয়ে মিনমিন স্বরে বলল, আপা তুমি মাকে মেরে ফেললে? হাসান দৌড়ে এসে বলল, মাহি পুলিশ এসেছে। মাহি পূর্ণার হাত থেকে ছুরি নিয়ে আশার বুকে পাগলের মতো কোপাতে থাকে। সবাই তার কর্মকাণ্ড দেখে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে, কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে মিনমিন করে বলল, কি করছেন আপনি? থামুন, সরে যাও। পূর্ণাময়ী তুমি কিছু করনি। ঠিক আছে, আমি সত্যিই কিছু করিনি, তাহলে সরে যাও। মাহির চোখ মুখে রক্তের ফোঁটা, হাতে ছুরি, পুরো শরীরে রক্ত। পুলিশ আশাকে হত্যার দায়ে মাহিকে গ্রেপ্তার করে। আশার খোঁজ পাওয়া, তাকে হত্যার, পূর্ণার সেই বাড়িতে যাওয়া, পুলিশের সময় মতো উপস্থিত হওয়া, সবকিছু পূর্ব পরিকল্পিত ছিল। কার পরিকল্পনা? চলবে। লেখিকার নাম মরিয়ম মেঘলা।